গ্রামের নাম চণ্ডীপুর। সেই গ্রামে কমলাকান্ত তার স্ত্রী এবং 2 ছেলে নিয়ে সুখে সংসার করছিল। পেশায় কমলাকান্ত ছিল একজন ব্যবসায়ী। মাঝে মাঝেই তাকে ব্যবসার কাজে যেতে হতো বিদেশে। এই রকমই একবার সে 1 মাসের জন্য বিদেশে গিয়েছিল। যাবার সময় স্ত্রীকে সে বলে গিয়েছিল, বুঝলে গিন্নি, কালকেই আমাকে জাহাজে করে মালপত্র নিয়ে পশ্চিমের দেশে যেতে হবে। বেশ কিছুদিন সময় লাগবে আমার ফিরতে। তবে ফেরার সময় আমি তোমার জন্য রেশমি শাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? আজ অনেক দিন পরে বাড়ি ফিরছি। গিন্নির জন্য কিছু রেশমি শাড়ি ও ছেলেদের জন্য জামা কাপড় নিয়েছি। ওরা দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে। কমলাকান্ত বাড়ির সামনে গিয়ে দেখে অনেক লোক ভিড় করে আছে তার বাড়ির কাছে। কি ব্যাপার? আমার বাড়ির সামনে এত ভিড় কিসের? কি কি হলো আবার? কমল, কি বিপদ দেখ তো! তোর বাড়িতে তো 2টো স্ত্রী, দুজনেই একই রকম দেখতে। ছেলেরা কেউ চিনতে পারছে না কে আসল কি নকল। কি সমস্যা! কমলাকান্ত কিছু বুঝে ওঠার আগেই সামনে এসে দাঁড়ালো তার 2 স্ত্রী। দুজনকেই হুবহু একই রকম দেখতে। কমলাকান্ত মৃদু স্বরে ডেকে উঠল। গিন্নি! সঙ্গে সঙ্গে দুজনেই বলে উঠল, বলুন স্বামী, আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি তো 1 মাস অপেক্ষা করেছি। কমলাকান্ত দেখল এ তো ভারী বিপদ। দুজনেই জানে 1 মাস ধরে কমলাকান্ত বাড়ি ছিল না। ঠিক আছে, এখন তোমরা দুজনেই বাড়ির ভিতরে চলো। আমাকে খেতে দাও। আমি স্নান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই, তারপরে দেখছি ব্যাপারটা। আর আপনারাও এবার যে যার বাড়িতে ফিরে যান। কই গো গিন্নি, ভাত নিয়ে এসো। দুজনেই সঙ্গে সঙ্গে ভাত নিয়ে এলো। কমলাকান্ত জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো, আমি রোজ কত চামচ ভাত খাই? 3 চামচ। খাবার শেষে আমি কি খাই? মিষ্টি পান। 1 মাসের জন্য আমি কোথায় গিয়েছিলাম? পশ্চিমের দেশে। আমি ফেরার সময় তোমার জন্য কি আনবো বলেছিলাম? রেশমি শাড়ি। কমলাকান্ত দেখল এইভাবে আসল নকল চেনা সম্ভব নয়। তাই সে বলল, হুম, ঠিক আছে। আমি এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেব। তোমরা শ্যামল আর বিমলকে আমার কাছে পাঠিয়ে দিও তো। ওদের সাথে আমি একটু কথা বলবো। তোমরাও খেয়ে দিয়ে বিশ্রাম নিও। এই মতো 2 স্ত্রী বিশ্রাম নিল এবং কমলাকান্ত তার 2 পুত্রের সঙ্গে কিছু কথা বলল এবং সেও বিশ্রাম নিল। বিকেলে ঘুম থেকে উঠেই কমলাকান্ত কোথাও একটা চলে গেল। তারপর সন্ধ্যের আগেই ফিরে এসে 2 ছেলেকে ডাকলো এবং 2 স্ত্রীকেও ডাকলো। সম্প্রতি আমার ব্যবসায় খুব ক্ষতি হয়েছে, তাই আমার কিছু টাকা পয়সার খুব দরকার। বিমল আর শ্যামল, আমি বাইরে যাওয়ার আগে তোমাদের দুজনকে যে 50,000 টাকা করে দিয়ে গিয়েছিলাম, সেই টাকাটা আমাকে এখন ফিরিয়ে দাও। আমাকে সেটা ব্যবসার পেছনে লাগাতে হবে। বাবা, আমি সেই টাকাটা তো মাকে দিয়ে দিয়েছিলাম। আমিও। কিন্তু আমার ছেলেরা তো আমাকে কোনো টাকা দেয়নি। তাহলে কি ওরা মিথ্যে কথা বলছে? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এটা তো আমি জানতাম না। যাই হোক, এটাই আমার কাছে দারুণ সুযোগ। ও নিশ্চয় টাকাটা খরচ করে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এক্ষুনি মন্ত্র বলে 1,00,000 টাকা এনে দিচ্ছি। তাহলে কমলাকান্ত আমাকে আসল স্ত্রী ভাববে।
আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সে 1,00,000 টাকা একটা ব্যাগ থেকে এনে দিল। যেই না টাকা বার করেছে, সঙ্গে সঙ্গে কমলাকান্ত তার কাছে ব্যাগ থেকে একটা জল বার করে ছিটিয়ে দিল সে নকল স্ত্রীর ওপর। সঙ্গে সঙ্গে তার পেতনি রূপ বেরিয়ে এলো, কিন্তু অনেক চেষ্টা করেও সে এক জায়গা থেকে নড়তে পারছিল না। স্বামী, আপনি কি করে চিনতে পারলেন যে ও পেতনি? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম দুজনেই একই রকম দেখতে হওয়া সম্ভব নয়। এখানে নিশ্চয়ই অলৌকিক ব্যাপার আছে। তাই ছেলেদের সঙ্গে পরামর্শ করে আমি বিকেলে উঠেই গ্রামের পুরোহিতের কাছে গিয়েছিলাম এবং ওনার থেকে মন্ত্র বলা গঙ্গাজল এনেছিলাম। কিন্তু পুরোহিত আমাকে বলে দিয়েছিলেন যদি এটি আমি পেতনির জায়গায় আসল স্ত্রীর গায়ে ছড়িয়ে দিই তাহলে সে আর বাঁচবে না। তাই আমাকে আগে জানতে হতো যে আসল পেতনিটা কি। আমি যেহেতু ছেলেদেরকে কোনো টাকা দিয়ে যাইনি, তাই তুমি কোনো মতেই অত টাকা বার করতে পারবে না। কিন্তু অলৌকিক শক্তিধারী পেতনি, সে নিশ্চয়ই আমার কথাকে সত্যি মনে করে মন্ত্র বলে ওই টাকাটা নিয়ে আসবে, এটা আমি জানতাম। তাই এই ছোট্ট নাটকটি করা। এবার তুমি বলো তো, তুমি কে, আর আমাদের সাথে এরকম কেন করলে তুমি? আমি তোমাদের বাড়ির পাশে ওই নিম গাছটায় থাকি। তোমাদের দুজনকে অনেক দিন থেকেই দেখি, তোমরা খুব সুখী। চুপিসারে তোমাদের কথাও শুনি। সেদিন যখন তুমি বলেছিলে যে আমি 1 মাস বাইরে যাব, আমি ভেবেছিলাম তখনই আমি তোমার বাড়িতে প্রবেশ করব এবং তোমার স্ত্রীরূপ ধারণ করব। যেহেতু আমি তোমাদেরকে অনেক দিন থেকে দেখছি, তাই তোমাদের অনেক কিছু কথা আমি জানি। কিন্তু তুমি যে আমাকে বোকা বানাবে আমি তো ভাবতে পারিনি। আমি আজকে এই নিম গাছটাকে কাটবো, আর তুমি যেন এখানে কোনোদিন না ফিরে আসো। যদি এসেছো তাহলে এই জল আবার তোমার গায়ে ছেটাবো। না না, আমি এখনই চলে যাচ্ছি। তারপর কমলাকান্ত বাড়ির পাশে সে নিম গাছ কাটিয়ে দিল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।